মেহজাবিনের ফোন আসার প্রায় 2 সপ্তাহ পর আবার একটা কল এলো, এবার রাত 11টায়। মেহজাবিনের গলা কাঁপছিল। সাবিহা, মার অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছেন যে কোনো সময় তুই এবার আয়। সাবিহা রাতভর ঘুমাতে পারল না। ভোরবেলা রায়ান আর আয়রাকে ডেকে বলল, আমি হাসপাতালে যাচ্ছি, তোমরা স্কুল কলেজে যাও। আয়রা জিজ্ঞেস করল, মা আমরাও যাব? না বাবা, আমি একাই যাব। হাসপাতালের করিডোরে পৌঁছে সাবিহা দূর থেকে দেখল কাচের দরজার ওপাশে বিছানায় শুয়ে আছেন মা রওশন আরা। শরীর শুকিয়ে গেছে, মুখে অক্সিজেন মাস্ক। পাশে বসে আছেন বাবা আব্দুল করিম মাথা নিচু করে। মেহজাবিন করিডোরে এসে সাবিহাকে দেখে এদিকে এলো, চোখ ফোলা। তুই এসেছিস? ভেতরে আয় মা, তোকে দেখতে চাইবে। সাবিহা কাচের দরজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভেতরে যে মানুষটা শুয়ে আছেন তিনি একদিন নিজের নাতনিকে খালি প্লেটে হাত বসিয়ে রেখেছিলেন। যেই মানুষটা বলেছিলেন নাটক করিস না, যিনি দরজা বন্ধ করে দিয়েছিলেন চিরকালের জন্য। কিন্তু আজ সেই মানুষটাই মৃত্যুর মুখোমুখি। সাবিহার বুকের ভিতর একটা অদ্ভুত টানাপোড়েন চলছিল। মায়ের প্রতি যে মমতা এখন কোথাও লুকিয়েছিল, সেটা যেন গলার কাছে দলা পাকিয়ে উঠল। কিন্তু সাথে সাথেই মনে পড়ল আয়রার কাঁপতে থাকা ঠোঁট, রায়ানের শক্ত করে ধরা রাখা খালি প্লেট। না, সাবিহা আস্তে করে বলল, আমি ভেতরে যাব না। মেহজাবিন অবাক হয়ে তাকালো। কেন? মা তোকে দেখতে চাইছেন, শেষবারের মতো হলেও। আমি দেখতে এসেছি মেহজাবিন, এসেছি জানতে যে মা কেমন আছেন। কিন্তু ভিতরে গিয়ে সব ভুলে যাওয়ার নাটক আমি করতে পারবো না। আমার সন্তানদের সাথে যা হয়েছিল তার জন্য কোনো ক্ষমা চাওয়া হয়নি আজ পর্যন্ত। সাবিহা, মা অসুস্থ, এখন ওসব কথা আমি জানি। মা অসুস্থ, আর সেজন্য আমি এখানে এসেছি দূর থেকে হলেও। কিন্তু সম্পর্ক জোড়া লাগানো আর মানবিকতা দেখানো এ দুটো আলাদা জিনিস। মেহজাবিন, আমি দ্বিতীয়টা করতে পারি, প্রথমটা না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সাবিহা কাচের ওপাশে আরেকবার তাকালো। মায়ের বুক উঠানামা করছে ধীরে ধীরে। সাবিহা মনে মনে বলল, ভালো থেকো মা, কিন্তু আমি আর ফিরব না। তারপর ব্যাগ থেকে একটা খাম বের করে মেহজাবিনের হাতে দিল। এতে কিছু টাকা আসে চিকিৎসার জন্য, দরকার হলে আরও জানাস। তুই থাকবি না? না, আমার অফিস আছে, আয়রার পরীক্ষার প্রস্তুতি দেখতে হবে। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় সাবিহার পা কাঁপছিল, কিন্তু মনটা অদ্ভুত রকম হালকা লাগছিল, যেন বহু বছরের একটা বোঝা নামিয়ে রেখে এলো। অফিসে পৌঁছে স্বাভাবিকভাবেই কাজে ডুবে গেল সাবিহা। বিকেলে আয়রার কলেজ থেকে ফোন এলো, এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। আয়রা জিপিএ 5 পেয়েছে। সন্ধ্যায় বাসায় ফিরে সাবিহা দেখল আয়রা আর রায়ান দুজনেই দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করেছে। আয়রা দৌড়ে এসে জড়িয়ে ধরল, মা আমি পেরেছি। সাবিহা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম বাবা তুমি পারবেই। সেই রাতে ছোট্ট বাসায় 3 জন মিলে সাধারণ একটা খাওয়া দাওয়া আয়োজন করলো। বিরিয়ানি রান্না হলো, প্রতিবেশীর 2 বাচ্চাকেও ডেকে আনা হলো। কোনো জাঁকজমক নেই, কিন্তু ঘর ভর্তি আনন্দ। রাতে ঘুমানোর আগে আয়রা মায়ের পাশে বসে জিজ্ঞেস করল, মা নানুকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ বাবা, দূর থেকে দেখেছি। কষ্ট হয়নি? সাবিহা
মেয়ের চুলে হাত বুলিয়ে বলল, হয়েছে, কিন্তু কিছু দরজা একবার বন্ধ হয়ে গেলে সেটা আবার খোলার চেয়ে নতুন দরজা তৈরি করাই ভালো। আমরা নিজেদের একটা জগৎ বানিয়েছি, তাই না? এটাই আমাদের আসল বাড়ি। আয়রা মায়ের কাঁধে মাথা রাখল। জানালার বাইরে তখন শহরের আলো জ্বলছে, আর ভেতরে ছোট্ট ঘরটায় জ্বলছে অন্যরকম একটা আলো। নিজের চেষ্টায় গড়া, নিজের সন্তানদের নিয়ে গড়া একটা জগৎ সামনে অপেক্ষা করেছে। আয়রার বিশ্ববিদ্যালয় জীবন, রায়ানের গ্র্যাজুয়েশন, আর সাবিহার নিজের আরও কিছু স্বপ্ন, যেগুলো এতদিন সংসার সামলাতে গিয়ে চাপা পড়েছিল। গল্পের নাম ডিভোর্সি, পার্ট 5, লেখা নাহিদ মিয়া। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আমার গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অল টাইম সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সমাপ্ত।